হ্যালো বন্ধুরা, আজকে আমি যে সিনেমার গল্প বলে শোনাবো সিনেমার নাম কাটেরি, যার অর্থ ফরেস্ট ভ্যাম্পায়ার। সিনেমাটি 2022 সালে ভারতীয় তামিল ভাষার কমেডি হরর চলচ্চিত্র হিসাবে। তবে এক্সপ্লেনেশন শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করি এক্সপ্লেনেশন। সিনেমার প্রথমে 1960 সালের একটি গ্রামের মেলার দৃশ্য দেখানো হয়, যেখানে একজন ভদ্রলোক একটা বড় ইলেকট্রিক পোলের নিচটা কেটে দিয়ে সেইখানে থাকা ইলেকট্রিক পোলটা ফেলে দেওয়ার চেষ্টা করছিল। প্রথমে সে সেই কাজটা একাই করছিল, পরবর্তীকালে আর একজন লোক এসে তাকে সহায়তা করে, আর তার ফলে এই পোলটি ভেঙে যায়, আর তার যে মোটা শক্ত রডটা সেটাতে কেটে গ্রামের সকল লোক দু টুকরো হয়ে সেই স্থানেই মারা যায়। এতগুলো লোককে একসাথে কে মারলো, কেনই বা মারলো, সেটা আমরা সিনেমার পরবর্তী অংশে জানতে পারবো। এইবার ঘটনা 2019 সালে দেখানো হয়, যেখানে গজ্জা, কালারুড্ডু, শঙ্কর তিনজনের একটা অপহরণকারী দল এসে কামিনীকে অপহরণ করে নিয়ে যায়। কামিনী একজন সাইকিয়াট্রিস্ট, তারা প্রথমে এসেছিল তাদের কাউন্সিলিং করানোর জন্য, কিন্তু কিছুক্ষণ বাদেই তারা কামিনীকে অপহরণ করার চেষ্টা করে। কামিনী অনেকক্ষণ পর্যন্ত নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও সেই মুহূর্তে নয়না আর তার ছেলে চলে আসে, আর এরপর কামিনীকে সেখান থেকে কিডন্যাপ করে নয়নার কাছে নিয়ে যায়। নয়নাই ছিল এই অপহরণকারীদের দলের প্রধান। সে এখন বাকিদের নির্দেশ দেয় যে তিনজন এই মেয়েটিকে অপহরণ করে নিয়ে এসেছে তাদেরকে যেন খুন করে ফেলা হয়, তাহলে অপহরণের ঘটনাটা বাইরের কেউ জানতে পারবে না। এখন এই তিনজন লোক নয়নার আন্ডারে কাজ করা সত্ত্বেও নয়নার এই ক্রূরতায় নিজেদের হতবুদ্ধি হয়ে যায়, সেখান থেকে দৌড়ে পালিয়ে কিরণের কাছে যায়। আজ ছিল কিরণ আর শ্বেতার বিয়ে। তারা এখন কিরণকে গিয়ে নয়নার সমস্ত বিষয় জানায়, আর তার সাথে এও বলে তারা নয়নার যে টাকাটা এতদিন ধরে তছরূপ করছিল, নয়না সেটা একদিনের মধ্যে ফেরত দিতে বলেছে। এখন এদের চারজনের মাথায় হাত পড়ে যায়, কারণ তাদের কাছে সেই মুহূর্তে অতগুলো টাকা ছিল না। এখন সেইখানে উপস্থিত কিরণের স্ত্রী শ্বেতা বলে তারা যে তিনজন মিলে মেয়েটাকে অপহরণ করে নিয়ে এসেছে, এখন কোনোভাবে তারা যদি আবার সেই মেয়েটাকেই অপহরণ করে নিয়ে যায় আর তার কাছ থেকে মোটা টাকা মুক্তিপণ আদায় করে, তাহলে তাদের সমস্ত সমস্যারই মুক্তি ঘটে যাবে। আর তাদেরকে নয়না এতটাই ফাট্টু মনে করে, তারা যে নয়নার হেফাজত থেকে সেই কামিনীকে আবার কিডন্যাপ করবে সেটা নয়না কখনোই ভাবতে পারবে না। তার ফলে তাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই প্ল্যান অনুযায়ী তারা যখন কামিনীকে আবার কিডন্যাপ করে, সেইখানে একজন পুলিশ ইন্সপেক্টর তাদেরকে দেখে ফেলে। নিজেদেরকে বাঁচানোর জন্য এদের টিমটা এখন সেই পুলিশ ইন্সপেক্টরকেও নিজেদের গাড়ির মধ্যে বসিয়ে নেয়। এখন এদের হাতাপায়ের মধ্যে সেই পুলিশ ইন্সপেক্টরটা অজ্ঞান হয়ে যায়। এখন কামিনীর কাছে এখন কিরণ আর তার দলবল নয়নার কাছে জানতে চায় মঙ্গামণির সম্পর্কে। আসলে তারা যে নয়নার কাছ থেকে টাকাটা তছরূপ করেছিল, সেই টাকাটা পুরোটাই মঙ্গামণি নিয়ে পালিয়ে যায়। এখন কামিনীর পেশেন্ট ছিল মঙ্গামণি। কামিনীর কাছে যখন মঙ্গামণির কথা জানতে চাওয়া হয়, তখন কামিনী জানায় যে মঙ্গামণি তার কাছ থেকে ট্রিটমেন্ট তো নিচ্ছিল, কিন্তু কিছুদিন আগে থেকে সে আর আসছে না। এখন ফোনের একটা অ্যাপসের মাধ্যমে তারা লোকেশন দেখতে পায় যে লাস্ট মঙ্গামণি একটা গ্রামে কোলাতিপুরম বলে জায়গায় অন ছিল। এখন তারা সবাই ঠিক করে মঙ্গামণিকে খুঁজতে তারা সবাই এই কোলাতিপুরমে যাবে। এইবার এরা যখন মঙ্গামণি যে বাড়িটায় ছিল সেখানে আসে, এখানে একজন বৃদ্ধ আর বৃদ্ধার একটা ছোট মেয়ে থাকতো। তারা প্রথমে তাদের সাথে জোর জবরদস্তি করে এবং তাদেরকে তাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। এখন রাত হয়ে গেছিল, তারা সকলে মিলে বসে কার্ডস খেলছিল। এখন কামিনী বাইরের দিকে একদৃষ্টিতে এমনভাবে তাকিয়েছিল যা দেখে কিরণ ভাবে সে বোধহয় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই কিরণ এখন তার বন্ধু গাজাকে দিয়ে দরজাটা বন্ধ করিয়ে দেয়, কিন্তু দরজাটা বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেউ বেশি জোরে জোরে দরজাটা ধাক্কা দিতে থাকে। গাজা গিয়ে দরজাটা খোলে, কিন্তু বাইরে কেউই ছিল না। এই ঘটনাটা বারবার হতে থাকলে একবার সে দরজা খুলে বাইরে পুলিশ সেই ইন্সপেক্টরকে দেখতে পায়। এখন পুলিশ ইন্সপেক্টর জানায় যে তারা যেটা করছে সেটা খুবই বাজে কাজ। এর মধ্যে হাতাফায়ের মধ্যে উপর থেকে একটা ভারী বস্তু সেই পুলিশ অফিসারের ঘাড়ে পড়ে আর সে সেখানে আবার অজ্ঞান হয়ে যায়। এখন গাজা গিয়ে সেই পুলিশ অফিসারটাকে একটা গাড়ির মধ্যে বন্ধ করে দিয়ে আসে। এরপর আবার দরজা ঠকঠক করতে থাকে। গাজা বাইরে গিয়ে দেখে পুলিশ অফিসার তো এখনও অজ্ঞান, তাহলে দরজা ঠকঠকটা কে করছে। এই মুহূর্তে তারা যখন কার্ডস খেলছিল, ওই ছোট বাচ্চাটা কার কার্ডে কত নাম্বার আছে, কে কোন চাল দেবে আর কে জিতবে সেটা সমস্ত
না দেখেই বলে যাচ্ছিল। এখন কিরণের বিষয়টা অবাক লাগে, সে হঠাৎ করে লক্ষ্য করে ছোট বাচ্চাটা ভূতে কনভার্ট হয়েছে আর সেই বৃদ্ধ লোকটিও ভূত হয়ে তাদের উপরে আক্রমণ করে। এখন নিজেদেরকে বাঁচানোর জন্য তারা এই ভূতের সাথে কিছুক্ষণ হাতাফাই করে। এর মধ্যে লোডশেডিং হয়ে যায়। অনেক চেষ্টা করে শঙ্কর আর কালী লাইট অন করে, কিন্তু এর মধ্যে তারা দেখে গাজার জামা কাপড় নেই। এখন কিরণ সেই ভূতদের হাত থেকে বাঁচার জন্য তার বউ শ্বেতার হাত ধরে বাইরে দৌড়ে পালিয়ে আসে, কিন্তু বেশ কিছু দূর আসার পর সে লক্ষ্য করে সে তার বউ শ্বেতার বদলে কামিনীকে সাথে করে নিয়ে চলে এসেছে। এখন শ্বেতার কথা ভেবে সে অনেকটা চিন্তা করতে থাকে, কিন্তু শ্বেতাকে সে কোথায় পাবে এভাবে বুঝতে পায় না। এদিকে কামিনী রাস্তা দিয়ে যাওয়া গাড়িকে আটকাতে থাকে। এখন একজন ড্রাইভার তাদেরকে লিফট দিতে রাজি হয়ে গেল। তারা বারবার রাস্তার বাইরে যমজ ভাইয়ের ভূতকে দেখতে পায়। এখন কোনোভাবে এদের হাত থেকে বাঁচাতে চেষ্টা করলে এই ভূত দুটো গাড়ির মধ্যেই চলে আসে। এই মুহূর্তে সেইখানে কামিনীকে বাঁচানোর জন্য উড়ানডাই চলে আসে। আসলে উড়ানডাই একজন ওঝার কাজ করত আর সে নৈনির আন্ডারেও কাজ করত। এখন উড়ানডাইয়ের চক্করে এরা সকলের প্রাণে বেঁচে যায়। আর এদিকে গাজাকে দেখতে পায়, সে একটা বাড়িতে গিয়ে নিজের কিছু জামা কাপড় আর খাবার দাবার পেলে সে সেইখানে সেগুলো খেতে থাকে। এখন সেই মুহূর্তে সেখানে একজন বৃদ্ধা তাকে দেখে হাসতে থাকে। কিছুক্ষণ বাদে গাজা লক্ষ্য করে সেই বৃদ্ধাও একজন ভূত। এরপর এরা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের রাস্তায় চলে আসে, যেইখানে তারা আর একজন ভদ্রলোককে দেখতে পায় যেও ভূত। এরা একটু বাদে বুঝতে পারে গ্রামে কেউই জীবিত লোক নয়, সকলেই ভূত। কার কাছে গেলে সাহায্য পাওয়া যাবে এই ভেবে তারা গ্রামের এ মাথা থেকে ও মাথা ঘুরতে থাকে। তখন একটা স্কুল চলছে দেখে তারা সেই স্কুলের ভিতরে ঢুকে যায় আর একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। এই লোকটি অনেক বছর আগে এই গ্রামে শুটিংয়ের জন্য এসেছিল, কিন্তু গ্রামের বাইরে না যেতে পারার কারণে সেখানেই আটকে রয়েছে। এখন সেইখানে কালী আর উড়ানডাই যায় সাহায্য চাইতে, কিন্তু সেই যে টিচার যে বাচ্চাদের পড়াচ্ছিল সে তাদেরকে না দেখে সেখানে দরজা বন্ধ করে দেয়। তাদের এই রকম আচরণ দেখে তারা সবাই অবাক হয়ে যায়। এখন নিচে দাঁড়িয়ে থাকা কিরণ আর কামিনীকে তারা এই কথা জানাতে থাকলে সেইখানে একজন লোক তার স্ত্রী আর ছেলেকে নিয়ে আসে আর বলে তারা কি বলছে, এই যে গ্রামের স্কুলটি সেটা বহু বছর ধরেই বন্ধ রয়েছে। এরপর সেই ভদ্রলোকটি সেই স্কুলের বাইরে লাগানো একটা ফলককে দেখায়, যেটাতে লেখা ছিল যে 1960 সালের পরে সেই স্কুলের টিচার সহ সব ছাত্ররাই মারা যাবে, স্কুলটি বন্ধ হয়ে গেছে। তাই তারা যাদেরকে দেখেছে তারা সকলেই ভূত। এই লোকটি এখন এদের সকলকে নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু তারা দেখে বাড়িতে গিয়ে তার স্ত্রী কেমন অদ্ভুত আচরণ করছে। লোকটি বলে তার স্ত্রীর আচরণে তাদেরকে লক্ষ্য করতে হবে না, আসলে ও একটু এরকম আচরণ করে মাঝে মাঝে। এই বলে সে একটা মুড়ির পাত্র তার বউকে খেতে দেয়। তার বউ যখন মুড়ি খাচ্ছিল তখন চুপচাপই ছিল, কিন্তু কিছুক্ষণ বাদে তার মুড়ির পাত্রে আর একজন ভাগ বসানোতে সে প্রচণ্ড রেগে যায় আর একটা কুড়ুল দিয়ে তার বরের মাথায় আঘাত করে দেয়। এখন ভদ্রলোককে বাঁচানোর জন্য আর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এখন কিরণ, শ্বেতা, কামিনী আবার সেইখান থেকে দৌড়ে পালানো শুরু করে। তারা যখন জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছিল তখন সেই অসুস্থ ব্যক্তিটিকে তারা সাইকেলের উপরে বসিয়ে নেয় আর তার শিশুটিকে শ্বেতা তার কোলে করে নিয়ে যেতে থাকে। আবার জঙ্গলের মধ্যে তারা কিছু লোকের আওয়াজ শুনতে পায় আর তারা দেখে একজন পুলিশ একজন অপরাধীকে ধাওয়া করছে। তখন বাচ্চাটি হঠাৎ করে কেঁদে ওঠে আর শ্বেতা তার মুখে চুসনি গুঁজে কোনো রকমের বাচ্চাটিকে চুপ করায়, কিন্তু এর মধ্যেই তারা দেখে পুলিশ অফিসারটা বিনা কারণে সেই লোকটিকে খুন করে দেয়। এখন এই ঘটনা দেখে তারা আরও ঘাবড়ে যায় আর সেখান থেকে দৌড়ে আবার পালাতে শুরু করে। তারা যতই পালাতে থাকে কিছুতেই তারা এই গ্রামের বাইরে যেতে পারে না। এরপর তারা সেই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়, যেটা আমাদের সিনেমার একেবারে শুরুতে দেখানো হয়েছিল। আজও সেই মেলা প্রাঙ্গণ সেইভাবেই পড়ে রয়েছে, লাইট জ্বলছে, দোকান পসরা সব রয়েছে, কিন্তু কোনো মানুষজন নেই। এখন এরা বুঝতে পারে যে তারা কোনোভাবে এই গ্রামের মধ্যেই আটকে পড়েছে। এই মেলার মধ্যে তারা একটা ছোট শিশুকে দেখতে পায়। তারা শিশুটির কাছে যেতে থাকলে শিশুটি পিছন ঘুরে তাকায় আর তারা বুঝতে পারে এই শিশুটিও হচ্ছে একটা ভূত। এর মধ্যে সেই যে ভদ্রলোক তাকেও তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে দেখে। পাশে ছিল একটা কবরস্থান, সেখানে গিয়ে কিরণ অজস্র লোকের সমাধি দেখতে পায়। তার মধ্যে সেই ভদ্রলোক, তার স্ত্রী, সকলেরই সমাধি সে দেখতে পায়। এখন কিরণ এও বুঝতে পারে যে যে লোকটি তাদের সাথে এতক্ষণ ধরে পথ চলছিল সেও ভূত। গ্রামে একজনও জীবিত মানুষ নেই, সকলেই ভূত। আর তারাও এখন এই গ্রামে এমনভাবে আটকে পড়েছে যাতে তাদেরও জীবিত অবস্থায় ফিরে যাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে। এখন নিজেদের প্রাণ বাঁচাতে সকলে মরিয়া হয়ে উঠেছে। এতক্ষণ বাদে
তাহলে তাদের মনে পড়ে গাজাকে তো তারা দেখতে পাচ্ছে না। এখন কিরণের স্ত্রী শ্বেতা জানায় সে আর গাজা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাথাম্মাকে দূর থেকে আসতে দেখে। মাথাম্মা তাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করে তাকে কেমন লাগছে। এর উত্তরে গাজা তাকে বলে তাকে আবার কেমন লাগবে, সুন্দরী লাগছে। কিন্তু এই মুহূর্তেই মাথাম্মা তার নিজের বীভৎস মূর্তি ধারণ করে আর গাজাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর শ্বেতা জানায় সে মাথাম্মাকে নিয়ে একটা বই পড়েছিল যাতে লেখা ছিল যে এদের কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে নেই, বরং এদের প্রত্যেকটা কথার চালেই এদেরকে ফাঁসিয়ে এদেরকে দিয়েই কার্য উদ্ধার করতে হয়। তাই এখন যাদের সাথেই তাদের দেখা হবে তারা কারোর প্রশ্নের উত্তরেই সঠিক উত্তর দেবে না, প্রত্যেককে নিজের কথার জালে তারা ফাঁসাবে। কিন্তু শ্বেতার সমস্ত বিষয়তে উপস্থিত বুদ্ধি দেখে কিরণ বেশ অবাক হয়ে যাচ্ছিল। আসলে প্রত্যেকটি ঘটনা পরে কি ঘটবে বা পরে কি ঘটতে চলেছে সবটাই জানি শ্বেতার একেবারে নখদর্পণে। কিভাবে কামিনীকে কিডন্যাপ করা যেতে পারে বা কিভাবে মাথাম্মার হাত থেকে বাঁচা যেতে পারে, সব বিষয়েই শ্বেতা জানি চটপট করে সব উত্তর দিয়ে দিতে পারছে। কিরণের এই বিষয়গুলো অবাক লাগলেও সেই মুহূর্তে দাঁড়িয়ে বেশি ভাবার সময় তার ছিল না। এখন তারা আবার বেরিয়ে পড়ে গ্রাম থেকে বেরোনোর পথ খুঁজতে। এই মুহূর্তে তাদের সামনে আবার মাথাম্মা চলে আসে। আবার মাথাম্মা এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে তাকে কেমন লাগছে। এখন তারা কিন্তু তার প্রশ্নের উত্তরে সঠিক উত্তর দেয় না, বরং তারা বেশ কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে তার সাথে কথা বলতে থাকে। তাদের এই কথা বলার মাথাম্মা তাদেরকে তাদের বাড়ি নিয়ে যায়। এখন মাথাম্মার বাড়িতে এসে তারা সেই মঙ্গামানির কাটামুন্ডু দেখতে পায়। আসলে মঙ্গামানি এসেছিল এইখানে সোনা খোঁজ করতে, আর তাকেও মাথাম্মা নিজের জালে জড়িয়ে গলা কেটে এখানে ঝুলিয়ে রেখেছে। এখন তারা যখন মাথাম্মাকে এই সকল রহস্যের কারণ জিজ্ঞাসা করে তখন মাথাম্মা পুরনো গল্প বলতে থাকে। আসলে মাথাম্মা আর তার বোন মোহিনী ছোটোবেলার থেকেই অনাথ, তারা মানুষ হয় তার কাকার কাছে। এখন মাথাম্মা কিছু কাজ জানতো, সেই কাজ করে আর বাচ্চাদের কাছ থেকে কিছু জড়িবুটির বিক্রির টাকা দিয়ে সংসার চালানোর চেষ্টা করত। কিন্তু তার কাকা ছিল একজন নেশাড়ু, আর সে এসে মাথাম্মার কাছ থেকে তার সকল টাকা কেড়ে নিত। এখন মাথাম্মা অনেক কষ্টে সংসার চালাতো আর তার কাকার নেশার টাকা জোগাড় করত। সেই গ্রামেই একজন চরম ঘুষখোর পুলিশ থাকতো যে সকলের কাছ থেকে তোলা তুলতো। আমরা যে পুলিশটাকে দেখেছিলাম জঙ্গলের মধ্যে একটা মানুষকে খুন করতে, সেই ছিল এই পুলিশ যেখানে আমাদের পুরনো ঘটনা দেখানো হয়েছিল। এখন মাথাম্মা তার কাকার নেশার টাকা জোগাড় করতে আর এই ঘুষখোর পুলিশকে টাকা দিতে দিতে অধৈর্য হয়ে গেছিল। এর মধ্যে একসময় তার কাকা বেনু ঠিক করে তাদের বাড়ির পিছনে একটা কুয়ো খোঁড়া হবে, সেই কুয়োর থেকে তারা জল ব্যবহার করবে। এখন বেনু নেশা করে তার পাশেই পড়েছিল। মাথাম্মা আর তার বোন মোহিনী সেই কুয়ো খননের কাজ দেখছিল। এই মধ্যে এই কুয়ো খননকারী লোকটি জানায় সে খুঁড়তে খুঁড়তে অনেক নিচে গেছে, কিন্তু নিচে গিয়ে দেখছে নিচে আগের থেকেই আর একটা কুয়ো রয়েছে। তাই সেই কুয়োর গভীরতা কত দেখার জন্য তার একটা লন্ঠন নামাতে হবে। লন্ঠনটা সে নামায়, কিন্তু সে যখন উপরে তোলে তখন লন্ঠনের বদলে তার মধ্যে একটা হাঁড়ি পায়, আর সেই হাঁড়িটা খুললেই তার মধ্যে ভর্তি সোনা গয়না দেখতে পায়। এত সোনা দেখে তিনজনেরই মাথা ঘুরে যায়। তারা ঠিক করে তারা আরও সোনা তুলবে। তাই এই লোকটি আরও লন্ঠনের জন্য মাথাম্মাকে বলতে থাকে, কিন্তু মাথাম্মার কাছে আর লন্ঠন না থাকায় লোকটি এখন গ্রামের লোকের কাছে আরও লন্ঠন খুঁজতে যায়। কিন্তু তারা এই গয়নার মধ্যে একটা চিঠি পায়, আর যার মধ্যে লেখা ছিল যে ভিতরে তোমরা আরও জিনিস পাঠাও। এখন এদের কাছে একটা মাটির হাঁড়ি ছিল, তারা দড়ি দিয়ে এখন সেটাকেই নিচে নামিয়ে দেয়। আবার সে এক হাঁড়ি গয়না পায়। এখন সেই লোকটি সারা গ্রাম থেকে প্রচুর লন্ঠন জোগাড় করে নিয়ে এসে সেগুলোকে দড়িতে বেঁধে কুয়োর মধ্যে নামিয়ে দেয়। কিন্তু যখন উপরে তোলে দেখা যায় সবকটা লন্ঠন ফেটে গেছে, অর্থাৎ যাকে এই ভেটগুলো পাঠানো হচ্ছিল তার আর এই লন্ঠনগুলো পছন্দ হচ্ছিল না। এখন ক্ষতিগ্রস্ত এই বাতিগুলো দেখে সে প্রচণ্ড রেগে যায়, আর সে আড়ুবাল দড়ি দিয়ে বাঁধা কূপে নিজেই ঢুকে পড়ে। মাথাম্মার মোহিনী দড়ি টেনে ধরলে একটা বড় কাঠের পিপা দেখা গেল, যার উপরে লেখা ছিল এটা আমার কাছে পাঠাতে থাকো। কাগজটা দেখে তারা তাদের মাতাল কাকা বেনুকে কূপে পাঠিয়ে দেয়। তারা এখন খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে কূপের মানুষেরা মাংসের প্রয়োজন, তাই তারা পুলিশ অফিসার আড়ুগামের কাছে মৃতদেহের জন্য অনুরোধ করে। আর এই আড়ুগাম এতই লোভী ছিল, সে পয়সার জন্য সব কিছুই করতে রাজি ছিল। এখন মোহিনী আর মাথাম্মার লোভে পেয়ে বসেছিল।
তাই তারা এখন যে কোনো মানুষের মৃতদেহকে ওই কূপে পাঠিয়ে আরও অনেক অর্থ উপার্জন করতে চাইছিল। পুলিশ অফিসার আসল ঘটনা কি তার অনুসন্ধান করার কোনো চেষ্টাই করে না। সে আরও অনেক লোককে খুন করে তাদের কাছে পাঠাতে থাকে। ওই যে জঙ্গলের মধ্যে কিরণের দল দেখতে পেয়েছিল পুলিশ অফিসার একজনকে খুন করছে, আসলে এখন এই অফিসারটা যাকে পাচ্ছে তাকেই খুন করে মৃতদেহ মাথাম্মাকে দিয়ে তার থেকে মোটা টাকা আদায় করছে। একটা সময় এই পুলিশ অফিসারের মনে হয় যে মাথাম্মা এত টাকা পাচ্ছে কোথার থেকে। তাই দেখতে একদিন রাত্রে যখন মাথাম্মার মোহিনী ঘুমোচ্ছিল তাদের বাড়িতে সে হানা দেয়, আর সেইখানে থাকা বিপুল ধনরাশি দেখে তার মাথা ঠিক থাকে না। এখন সে ঠিক করে তাদের সকল ধনরাশি আর মোহিনী মাথাম্মা দুজনকেই সে নিয়ে যাবে। এই মুহূর্তে সেই কুয়োর মধ্যে থেকে সেই কাটারি বেরিয়ে আসে। তাদেরকে দেখে এরা তো অবাক হয়ে যায়। এই যে মাথাম্মা প্রশ্ন করছিল যে তাকে দেখতে কেমন লাগছে, এখন এও এই প্রশ্ন করতে থাকে আর বলে তার থেকে জানি কেউ দৃষ্টি না সরিয়ে দেয়। কিন্তু সেই পুলিশের সাথে যে কনস্টেবলটি ছিল সে তার দৃষ্টি ধরে রাখতে পারে না, আর সেই কাটারি তাকে ধরে নিয়ে চলে যায়। যাওয়ার সময় সে একটা লেখা লিখে যায়, কূপটিকে অভুক্ত রেখো না। এই কথা জেনে আরুমুগাম সমস্ত গ্রামবাসীকে হত্যা করে কাটারিকে খাওয়ানোর পরিকল্পনা করলো। আর তার জন্যই সেই দিন মেলায় যখন সকল গ্রামবাসী উপস্থিত ছিল, সেই উৎসবের সময় বিদ্যুতের খুঁটি কেটে তার ছিঁড়ে তারা মানুষদেরকে খুন করেছিল। তারা সমস্ত মৃতদেহ এরপর কুয়োতে ফেলে দিয়েছিল। সেই মোহিনী আর মাথাম্মাকেও সে নিস্তার দেয়নি। একটা সময়ের পর তার নিজের লোভের কারণে সে মোহিনী আর মাথাম্মাকেও কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। এত মানুষের বলি ওই কুয়োর মধ্যে ফেলার ফলে সে প্রচুর বিপুল পরিমাণে ধন সম্পদের অধিপতি হয়ে যায়, আর সেই সমস্ত সম্পত্তি নিয়েই সে শহরে পালিয়ে যায়। এরপর ঘটনা আবার বর্তমানে দেখানো হয়। এখন এরা সকলে জানতে পারে যে মোহিনীও সেখানেই উপস্থিত। এখন মোহিনী তাদের কথার জালে সকলকে ভ্রষ্ট করতে থাকে। তারা সকলেই এখন মোহিনীর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে থাকে। এখন সেই অশরীরদের সাথে আর এদের দলের সাথে বেশ কিছুক্ষণ হাতাফাই হতে থাকে। এখন কুয়ো থেকে প্রচুর পরিমাণে সেই কারাটিরা বেরিয়ে আসে আর এদের সকলকে হিপনোটাইজ করে এদের বলি নেওয়ার চেষ্টা করে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে দিনের আলো বেরিয়ে আসে আর সেই গুণিনের সাহায্যে তারা বেঁচে যায়। কিন্তু তারা অনেক চেষ্টা করে সেই মোহিনীর আত্মাটাকে একটা কৌটোর মধ্যে ভরে নেয়। এখন তারা সকালবেলা সকলে যখন বাইরে বেরোয় এতক্ষণ তারা শ্বেতাকে দেখতে পাচ্ছিল না। এখন তারা দিনের আলোতে আবার শ্বেতাকে দেখতে পায়। এখন তাদের দল তাদের মুক্তিপণের টাকা নিয়ে নানুর কাছে এসে তাকে দিয়ে যায়। এতদিন বাদে কিরণ বুঝতে পারে নানু আর কেউ নয়, সেই ঘুষখোর পুলিশ অফিসার আরুমুগাম। কিরণ তাকে আরুমুগাম বলে ডাকে, যেটাতে সে অবাক হয়ে যায়। সে সেখানে মোহিনীর আত্মা বন্দি আছে যে কৌটোটা, সেটা রেখে চলে যায়। এখন ওটা যখন আরুমুগাম খুলে দেখতে থাকে তখন সেখান থেকে মোহিনীর আত্মা বেরিয়ে আসে। এখন সে কিরণকে টাকা দিতে চাইলে কিরণ তার টাকা নেয় না। আসলে কিরণের পুরো দলটাই এই কুপথে চলা বন্ধ করে দিয়েছিল। মোহিনীর আত্মা বেরিয়ে এসে এতদিনে তার নিজের প্রতিশোধ নিতে সক্ষম হয় আর আরুমুগামকে খুন করে ফেলে। এরপর ঘটনা দেখানো হয় কিরণ আর শ্বেতার ঘরে। এতদিন বাদে তাদের বিবাহিত জীবনে তারা ফিরে আসতে পেরেছে, কিন্তু কিরণ কিছুতেই তার বউ শ্বেতাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। তার খালি মনে হচ্ছে সে তার মধ্যে কিছু একটা খটকা রয়েছে। এখন সে শ্বেতাকে কিছু একটা বলতে যাচ্ছিল, শ্বেতা তখন হঠাৎ করে বলে ওঠে, আমাকে কেমন লাগছে। এখান থেকে কিরণ বুঝতে পারে শ্বেতার মধ্যেই মাথাম্মার আত্মা রয়েছে, আর সেই এতদিন ধরে সমস্ত প্ল্যান করে তাদেরকে সেই গ্রামে নিয়ে গিয়ে তার পুরনো প্রতিশোধ নেওয়ার কাজটা সে সম্পূর্ণ করেছে। তাই জন্যে আগে কি ঘটেছিল বা পরে কি ঘটতে চলেছে সমস্ত ঘটনাই শ্বেতা ঝটপট করে বলে দিতে পেরেছিল। এইভাবেই মাথাম্মা আর মোহিনী তাদের নিজেদের জীবনের যে প্রতিশোধ সেটা নিতে পেরেছিল। এই সিনেমায় আমরা দেখতে পেলাম যে মানুষ লোভের বশবর্তী হলে কিভাবে একের পর এক ভুল কাজ করতে শুরু করে, আর এই ভুলগুলোই একবারে তাদের জীবনে কিরম চরম পরিণতি ডেকে নিয়ে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকে সিনেমার গল্প।